চলুন জেনে নেই আজকের প্রথম আলো পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। রেডেক্স বোর্ডের কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়েছে। স্বয়ংক্রিয় লোকেশন ডিটেকশন ও ডায়নামিক ভাড়া গণনার জন্য ম্যাপ ইন্টিগ্রেশন বিষয়ক রেডেক্স 24061 নম্বর কাজটি অগ্রাধিকার তালিকায় রয়েছে। এছাড়াও রেডেক্স ট্রাক্স বিটুসি অ্যাপ এবং রেডেক্স ট্রাক্স ড্রাইভার অ্যাপের উন্নতি বিষয়ক বেশ কয়েকটি কাজ চলমান রয়েছে। অ্যাকাউন্ট ও ভেহিকেল ভেরিফিকেশন প্যানেলের 6টি উপকাজও অন্তর্ভুক্ত রয়েছে। ঋণখেলাপি ছিলেন, এখন সংসদে কিছু টাকা পরিশোধ এবং আদালতের স্থগিতাদেশ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে যোগ দিয়েছেন 9 জন সংসদ সদস্য। আরও 2 জন অপেক্ষমান। ঋণখেলাপির তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা নির্বাচনে অংশ নিয়েছেন। আদালতের স্থগিতাদেশ তাদের সুযোগ করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এরকম সংসদ সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোহাম্মদ আসলাম চৌধুরী, কাজী রফিকুল ইসলাম এবং খন্দকার আব্দুল মুক্তাদির। ঋণখেলাপি হয়ে সংসদ সদস্য হওয়ায় অর্থনীতিবিদ মইনুল ইসলাম বিষয়টিকে খারাপ সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুযায়ী ঋণখেলাপিদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী খেলাপি ঋণের পরিমাণ 5,57,216 কোটি টাকা, যা মোট ঋণের 30.60%। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আইন অনুমতি দিয়েছে বলেই তারা ঋণখেলাপিদের ছাড় দিতে বাধ্য হয়েছেন। 1 মাস ধরে চলা যুদ্ধ আরও বিস্তৃত হল। মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি যোগ দিয়েছে ইয়েমেনের হুতিরা। ইরানপন্থী এই গোষ্ঠী গতকাল ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে। এতে জ্বালানি নিয়ে অস্থিরতা আরও বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে। হুতিরা আরব উপদ্বীপ ও লোহিত সাগর দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলে বড় বাধা সৃষ্টি করতে সক্ষম। গত 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতাও চলছে। দুর্ঘটনা, অব্যবস্থাপনা ও জ্বালানি পরিস্থিতি নিয়ে এমপিদের ক্ষোভ। ঈদের ছুটিতে সড়ক ও নৌপথে অব্যবস্থাপনা এবং দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্যরা। তারা জ্বালানি পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ সদস্যরা। বিএনপির সংসদীয় দলের সভায় গতকাল এই অসন্তোষ প্রকাশ করা হয়। সংসদীয় দলের সভায় একাধিক সদস্য ঈদুল ফিতরের ছুটিতে বিভিন্ন সড়ক ও নৌপথে দুর্ঘটনায় প্রাণহানির কথা উল্লেখ করেন। সভায় ডিজেল ও অক্টেনের দাম প্রতি লিটারে 1 থেকে 20 টাকা পর্যন্ত কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। দেশে হামের প্রাদুর্ভাব, মার্চে 21 শিশুর মৃত্যু। দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চলতি মাসে হামে আক্রান্ত হয়ে কমপক্ষে 21 জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকার বলছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোরে হামের রোগী বেশি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, হামের ব্যাপারে যথাযথ মনোযোগ না দেওয়ায় পরিস্থিতি এই পর্যায়ে এসে পৌঁছেছে। 1/11 দায় অন্যদের ওপর চাপাচ্ছেন মাসুদ। লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী জরুরি অবস্থা জারির ক্ষেত্রে নিজের দায় স্বীকার করেননি। তিনি তারেক রহমানকে গ্রেপ্তার ও নির্যাতনের দায়ও অন্যদের ওপর চাপিয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে এই তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে মাসুদ উদ্দিন দাবি করেন, তারেক রহমানকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের কর্মকর্তারা যুক্ত ছিলেন। তাকে নির্যাতনের ঘটনা একজন পরিচালকের নেতৃত্বে ঘটেছে। মানব পাচার সংক্রান্ত একটি মামলায় বর্তমানে তিনি রিমান্ডে আছেন। সদিচ্ছায় ফিরতে পারে চকরিয়া সুন্দরবন। বৈজ্ঞানিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়া গেলে চকরিয়ায় হারিয়ে যাওয়া সুন্দরবন পুনরুদ্ধার করা সম্ভব। আলোচনা সভায় বক্তারা বলেন, লবণ চাষ নিয়ন্ত্রণ করে প্রাকৃতিক জলপ্রবাহ ও জোয়ার ভাটার স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনতে পারলে ধীরে ধীরে পুনর্জন্ম নিতে পারে এই প্রাচীন ম্যানগ্রোভ বন। তবে এর জন্য রাজনৈতিক ও প্রশাসনিক সদিচ্ছা অপরিহার্য। গতকাল শনিবার চকরিয়া উপজেলা পরিষদে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেতা কর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা কর্মীদের দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মানুষের প্রত্যাশা পূরণে আইনশৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে। কোনোভাবেই যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে তারেক রহমান এ কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান। তারেক রহমান বলেন, মানুষের অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন মানুষের কষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি নেতা কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং বলেন, ধৈর্য ধরতে হবে, আইনশৃঙ্খলার ভেতরে থাকতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ পুলিশ বাহিনী যেন আগের ঐতিহ্যমণ্ডিত কোনো একটি পোশাক ফিরে পায়, সে বিষয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ। রাজশাহীর সাদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলেও তিনি উল্লেখ করেন। তাদের কথা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটো যেভাবে আচরণ করছে তাতে তাদের আর পাশে থাকার প্রয়োজন নেই। ইরান মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে আলোচনা ও মধ্যস্থতার পথ সুগম করতে পারস্পরিক আস্থার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন,
অভিযানে তারা নির্ধারিত সময়ের আগেই রয়েছেন এবং আশা করা যাচ্ছে কয়েক মাসের পরিবর্তে কয়েক সপ্তাহের মধ্যেই কাজ শেষ হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার প্রশাসনের কর্মকর্তাদের ব্যঙ্গ প্রতিকৃতি নিয়ে নো কিংস ডে বিক্ষোভ হয়েছে। ইরানে রাশিয়ার উন্নত ড্রোন চ্যালেঞ্জে পড়বে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে রাশিয়া। মূলত ইরানের তৈরি অত্যাধুনিক শাহেদ ড্রোনই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছিল রাশিয়া। তবে এই ড্রোনে এখন জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নেভিগেশন, উন্নত জামার প্রতিরোধী ব্যবস্থা ও স্টারলিংক ইন্টারনেট ডিভাইস যুক্ত করে আরও শক্তিশালী করা হয়েছে। ইউরোপীয় কর্মকর্তারা ধারণা করছেন মানবিক সহায়তার নামে আজারবাইজান হয়ে ট্রাকে করে এই ড্রোন পরিবহন করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার উন্নত এই ড্রোন ইরানের হাতে পড়লে মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হবে। যুক্তরাজ্যের সর্বশেষ প্রতিরক্ষা গোয়েন্দা মূল্যায়ন বলছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে রাশিয়া ইরানকে প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে। 2022 সালে ইউক্রেনে হামলার পর ইরান থেকে শাহেদ ড্রোন প্রযুক্তির জন্য $170 কোটি একটি চুক্তি সই করে রাশিয়া। ইরানের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কি ব্যর্থ? ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নাগরিকদের মধ্যে আস্থা নষ্ট হয়ে গেছে। গত শনিবার রাতে প্রায় 3 ঘণ্টার ব্যবধানে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি 2টি আবাসিক এলাকায় আঘাত হানে। ঠিক কী কারণে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হল, ইসরায়েলি সেনাবাহিনী এখন পর্যন্ত তার কোনো ব্যাখ্যা দেয়নি। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, সুরক্ষিত ডিমোনায় ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্রের মজুদ ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে পারে। দেশটির একজন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন, 1 বছরের মধ্যেই ইরান 5000 ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাশা অনুযায়ী কাজ করছে। তবে আইডিএফের কর্মকর্তারা স্বীকার করেছেন, কোনো ব্যবস্থাই আসলে শতভাগ কার্যকর নয়। আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোসানি জানান, যুদ্ধের প্রথম 23 দিনে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে সাফল্যের হার ছিল প্রায় 92%। নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি গ্রেপ্তার। দুর্নীতিবিরোধী বিক্ষোভে 67 জন মানুষের মৃত্যু ঠেকাতে অবহেলার অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে গ্রেপ্তার করা হয়েছে। নেপালি কর্মকর্তারা গতকাল শনিবার এই তথ্য জানিয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর গ্রেপ্তারকে অবৈধ আখ্যা দিয়ে তার আইনজীবীরা প্রতিবাদ জানিয়েছেন। বিক্ষোভের সময় ঘটা সহিংসতা নিয়ে গঠিত একটি তদন্ত প্যানেল অলিকে বিচারের আওতায় আনার সুপারিশ করার পরই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। 5ই মার্চের সাধারণ নির্বাচনে অলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল 275 আসনের মধ্যে 25টি আসন পেয়েছে। পুলিশের দমনপীড়ন, অগ্নিসংযোগ ও সহিংসতায় মোট 67 জন নিহত হওয়ার জেরে পদত্যাগ করতে বাধ্য হন অলি।